গুজরাট ও পাঞ্জাবের মধ্যেকার এই গ্রুপ পর্বে টান টান রোমাঞ্চকর উত্তেজনাপূর্ণ ম্যাচটায় গুজরাট টাইটান্স ওই পাঞ্জাব কিংসের ছুড়ে দেওয়া 244 রানের বিশাল টার্গেট চেস করতে নেমে দীর্ঘ একটা সময় পর্যন্ত তারা কিন্তু বেশ ভালোভাবেই ম্যাচে টিকে ছিল, লড়াইও করছিল পাঞ্জাব কিংসের বোলারদের চোখে চোখ রেখে। কিন্তু তারপরেও দিন শেষে তাদেরকে ম্যাচটা হেরে যেতে হলো মাত্র 11 রানের ব্যবধানে। তো ঠিক কোন কোন জায়গায় গুজরাট টাইটান্স এদিনের ম্যাচটা এত ভালোভাবে লড়াই করেও তারা দিন শেষে হেরে গেল, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালাইসিস করা যাক। তো আমি এই জায়গায় প্রথমেই যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে ওই পাঞ্জাব কিংসের তরুণ ওপেনার প্রিয়ান সারিয়ার 23 বলে 47 রানের ইনিংসটার কথা। তো ওই জায়গায় প্রিয়ান সারিয়া 47 রান করেছেন ঠিকই, কিন্তু ইনিংসের একদম প্রথম দিকেই ওই সেকেন্ড বা থার্ড ওভারে তিনি ক্যাচের খুব সহজ একটা সুযোগ দিয়ে দিয়েছিলেন। কিন্তু গুজরাট টাইটান্সের ওই মিড অফ আর মিড অনে থাকা দুই ফিল্ডার ক্যাচটা আলটিমেটলি কে পিক করবেন সেটা জাজ করতে গিয়ে তারা ওই জায়গায় একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় নিজেদের মধ্যে, আর যার ফলে ক্যাচের ওই খুব সহজ সুযোগটা তারা ওই জায়গায় হাতছাড়া করে ফেলে। আর তখন প্রিয়ান সারিয়া কিন্তু ব্যাটিং করছিলেন মাত্র ওই 8 বা 10 রানে, আর সেই প্রিয়ান সারিয়াই কিন্তু দিন শেষে তুলে ফেলে 47 রান। আর শুধু ওই 47টা রানই করেনি, ওই আর কি সেকেন্ড উইকেটে শ্রেয়াস আয়ারের সাথে 51 রানের একটা অমূল্য পার্টনারশিপ করে তাদের দল পাঞ্জাব কিংসকে একটা বেশ ভালো মতো পজিশনে তিনি কিন্তু রেখে দিয়ে গেছিলেন। তো ডেফিনেটলি প্রিয়ান সারিয়ার ওই ক্যাচটা যদি তখন ধরে ফেলতে পারতো গুজরাট টাইটান্সের ফিল্ডাররা, তাহলে কিন্তু পাঞ্জাব কিংসের স্কোরটা এত বড় রানে আর কি পৌঁছতে নাও পারতো বলে আমি মনে করি। আর এরপর আমি বলবো ওই গুজরাট টাইটান্স তাদের ওই বোলিং ইনিংসের সময় ওই পঞ্চম ওভারে শুভমান গিল যখন বল তুলে দিলেন ওই আরশাদ খানের হাতে। আরশাদ খান এমনিতেই আর কি বলতে গেলে খুব একটা বেশি পরীক্ষিত নন এই আইপিএল এর মঞ্চে, আর তার বোলিংটাও যে খুব আর কি নিয়মিত বা যথেষ্ট কার্যকর সেটাও কিন্তু নয়। তো ওই জায়গায় পাওয়ার প্লের মধ্যে বোলিং আর কি করতে এসে তিনি এক ওভারে কনসিড করে দিলেন 21টা রান, আর যে আর কি ওই আরশাদ খানকে পরবর্তীতে আর বলও দেয়নি একটা ওভারও ওই আর কি শুভমান গিল। তো ওই আপনি যখন ম্যাচটা 11 রানের ব্যবধানে হারবেন, আর যখন ওই পার্টিকুলার একটা ওভার থেকে 21টা রান চলে আসবে একজন আনকোরা বোলারের ওভার থেকে, তখন তো ডেফিনেটলি ওই ওভারটাকে টার্নিং পয়েন্ট বা বলতে গেলে ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ হিসেবে তুলে ধরতেই হবে। আর এরপর আমি বলবো শ্রেয়াস আয়ারের ওই 42 বলে 97 রানের ওই ঝোড়ো, একেবারে বলতে বলে ক্যাপ্টেন্স নক যাকে বলে ওই ইনিংসটার কথা। ওই ইনিংসটার জন্য কিন্তু পার্টিকুলারলি গুজরাট টাইটান্স ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছিল, বা বলতে পারেন পাঞ্জাব কিংস তাদের রানটাকে এরকম ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে গেছিল। তো ওই আর কি শ্রেয়াস আয়ার তার যে ইনিংসটা খেলেছেন সব রকমের রোল তিনি প্লে করেছেন। তিনি যেমন বিদ্যুৎ গতিতে ঝোড়ো মেজাজে ব্যাটিং করেছেন, আবার যখন প্রয়োজন পড়েছে অ্যাঙ্করিং রোল প্লে করেছেন, হোল্ডিং রোল প্লে করেছেন, অপর প্রান্তের ব্যাটারদের বড় শট খেলার সুযোগ করে দিয়েছেন। একেবারে বলতে গেলে তার কমপ্লিট একটা প্যাকেজ ছিল এই 97 রানের ইনিংসটা। তো ডেফিনেটলি এটাও গুজরাট টাইটান্সের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। এরপর আপনি বলতে পারেন ওই শশাঙ্ক সিংয়ের শেষের দিকে গিয়ে 16 বলে 44 রানের যে বিস্ফোরক অবিশ্বাস্য যে ঝোড়ো ক্যামিও, সেটাও ডেফিনেটলি এই ম্যাচ হারার গুজরাট টাইটান্সের অন্যতম একটা বড় কারণ। তো এই জায়গায় আর কি শশাঙ্ক সিংয়ের ইনিংসটা কিন্তু এই আর কি পাঞ্জাব কিংসের স্কোরটা যে এরকম ধরাছোঁয়ার বাইরে চলে গেল, 230 পেরিয়ে 240 পেরিয়ে 244 চলে গেল, সরি 243-তে চলে গেল। এইটা কিন্তু হতো না যদি শশাঙ্ক সিং ওই শেষের দিকে গিয়ে এরকম আর কি ঝোড়ো ক্যামিওটা না খেলতো, বা পার্টিকুলারলি তাদের ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ সিরাজকে তিনি যদি 5টা বাউন্ডারি সহযোগে 23টা রান না তুলতেন, তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। তো ডেফিনেটলি ওই শশাঙ্ক সিংয়ের খেলা 16 বলে 44 রানের ওই বিস্ফোরক ইনিংসটা এই গুজরাট টাইটান্সের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ হতে পারে। এরপর আমি বলবো ওই গুজরাট টাইটান্স তাদের যে ওপেনিং জুটিটা বদল করলো, তো ওই জায়গায় আমি মনে করি যে শুভমান গিলের সাথে ডেফিনেটলি জস বাটলারের ওপেন করতে আসা উচিত ছিল। তো সেটা তারা না করে সাই সুদর্শনকে ওপেন করতে পাঠানো ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের থিওরিটা হয়তো বজায় রাখার জন্য। তো ওই জায়গায় সাই সুদর্শন কিন্তু ব্যাটিং করতে নেবে, তিনি কিন্তু খেলেছেন ঠিকই 41 বলে 74 রানের একটা ইনিংস, 180+ তার স্ট্রাইক রেট ছিল, কিন্তু তিনি ইনিংসের শুরুর দিকে বেশ অনেকগুলো আর কি বল নষ্ট করেছেন। ওই জায়গায় গুজরাট টাইটান্স সেই কারণে তাদের প্রথম 10 ওভারে তুলতে পেরেছিল মাত্র 104 রান। আপনি যখন 244 চেস করবেন তখন সেখানে প্রথম 10 ওভারে 104 রান ওঠাটা সেটা কিন্তু মোটেই কোনো ভালো লক্ষণ নয়। তো যার কারণে লাস্ট 10 ওভারে তাদের প্রয়োজন ছিল 140টা রান। তো ডেফিনেটলি সেটা কিন্তু ওই পয়েন্ট অফ ভিউ থেকে গুজরাট টাইটান্সের জন্য বেশ কিছুটা কস্টলি হয়ে গেছে। তো সেই কারণেই আমি বলবো ওই গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্টের যে আর কি ভুল ডিসিশন, ওই জস বাটলারের মতো বিস্ফোরক ব্যাটারকে ওপেন করতে না পারিয়ে সাই সুদর্শনকে ওপেন করতে তারা যে পাঠালো, এটাও ডেফিনেটলি গুজরাট টাইটান্সের ম্যাচ হারের অন্যতম একটা কারণ। আর এরপর আমি বলবো ওই যে গুজরাট টাইটান্সের ব্যাটিং ইনিংসের ওই 15, 16 আর 17 এই পার্টিকুলার 3টা ওভারে তারা ওই জায়গায় তুলতে পারলো মাত্র 18 রান, যে সময় আর কি প্রয়োজন ছিল 36 বলে 75 রানের, তখন ইকুয়েশনটা মনে হচ্ছিল খুবই সহজ হয়ে গেছে গুজরাট টাইটান্সের জন্য। কিন্তু ওই আর কি পার্টিকুলার 3টা ওভার থেকে তারা তুলতে পারলো মাত্র 18 রান, আর এটা ডেফিনেটলি এই জন্য ক্রেডিট প্রাপ্য ওই বিজয় কুমার বৈশক আর মার্কো ইয়ানসনের। বিজয় কুমার বৈশক ওই 15 আর 17 নম্বর ওভারটায় বল করতে এসে তিনি ওই 2 ওভারে খরচ করলেন মাত্র 10 রান, আর 16 নম্বর ওভারে মার্কো ইয়ানসন বল করতে এসে দিলেন মাত্র 8টা রান। তো এই 3টা ওভারে ওই পয়েন্ট অফ ভিউ থেকে যে মাত্র 18টা রান খরচ করলো পাঞ্জাব কিংস, এটাও ডেফিনেটলি গুজরাট টাইটান্সের ম্যাচ হারের অন্যতম একটা কারণ। তো আমার মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই গুজরাট টাইটান্স
এত ভালো লড়াই করার পরেও, এত আর কি এরকমভাবে চোখে চোখ রেখে আর কি পাঞ্জাব কিংসের বোলারদের ওই জায়গায় আর কি মানে তুলোধনা করা সত্ত্বেও শেষ পর্যন্ত তারা মাত্র ওই 11 রানের শর্টেজেই ম্যাচটা হেরে যেতে হলো। একমত হবেন আমার সাথে? আপনারাও কি মনে করেন ঠিক এই কারণগুলোর জন্যই আর কি গুজরাট টাইটান্স ম্যাচটা হেরে গেছে, নাকি আপনার কাছে মনে হয় মানে গুজরাটের হারের পিছনে আরও অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।